Welcome to our channel Home Study 24/7. Home Study 24/7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। Today the topic is clotting factors and blood রক্ততঞ্চন পদ্ধতিতে কিভাবে ক্লটিং ফ্যাক্টরস গুলো কাজ করছে এবং ক্লটিং ফ্যাক্টরস কি সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতেই আমাদের পরিচয় দিয়ে আমি স্পিকার সোনালী ঘটক অ্যান্ড এডিটর অনিন্দ ভট্টাচার্য। So let's start today's topic, clotting factors and blood coagulation. শুরুতেই আমরা যখন ক্লটিং ফ্যাক্টরস অ্যান্ড ব্লাড কোয়াগুলেশন পড়ছি সেক্ষেত্রে প্রথমেই আসে যে হোয়াট ইজ ক্লটিং ফ্যাক্টরস অ্যান্ড হোয়াট ইজ ব্লাড কোয়াগুলেশন। চলো আমরা এই নিয়ে পড়াশোনা করি যে ক্লটিং ফ্যাক্টরটা আসলে কি। ক্লটিং ফ্যাক্টরস আর প্রোটিনস ফাউন্ড ইন ব্লাড দ্যাট ওয়ার্ক টুগেদার টু মেক আ ব্লাড ক্লট। They are designated by Roman numerals 1 to 13. তাহলে আমরা দেখলাম ক্লটিং ফ্যাক্টর কথার মানে বায়োলজিতে প্রোটিন। সো ক্লটিং ফ্যাক্টর বলতে কিছু প্রোটিনকে বোঝায়। এই প্রোটিনগুলোর কাজ কি? ধরো তোমার হাতে কোথাও কেটে গেল, তো হাতে কেটে গেলে কি হবে, আমাদের ব্লাড বেরোয়, সেখান থেকে ধরো সাপোজ ব্লাড বেরোতে শুরু করলো। কিন্তু যদি এরকম হয় যে রক্ত বেরিয়ে যাচ্ছে তাকে কন্ট্রোল করা যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু ভীষণ অসুবিধার সৃষ্টি হয়। তাই যাতে ব্লাড যাতে কোয়াগুলেট করে যায়, অর্থাৎ রক্তক্ষরণ যাতে কম হয় বা দেহ থেকে অতিরিক্ত রক্ত যাতে বেরিয়ে না যায়, তার জন্য রক্ততঞ্চন বা কোয়াগুলেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। And for this coagulation, these blood clotting factors are very much important. And these clotting factors can be designated by from Roman numerals 1 to 13. আমরা দেখলাম ক্লটিং ফ্যাক্টর হচ্ছে কিছু প্রোটিন, যেই প্রোটিনগুলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করছে, রক্ততঞ্চনে সাহায্য করছে, যাকে আমরা 1 থেকে 13 এই রোমান হরফে আমরা লিখে রাখতে পারি। নেক্সট, হোয়াট ইজ ব্লাড কোয়াগুলেশন। এবার পড়ি যে ব্লাড কোয়াগুলেশন একটা কি। তোমাদের তো আজ ধারণা দিলামই। ব্লাড কোয়াগুলেশন ইজ আ প্রসেস দ্যাট চেঞ্জেস সার্কুলেটিং সাবস্ট্যান্স উইদিন দ্য ব্লাড ইনটু দ্য ইনসলিউবল জেল। দ্য জেল প্লাগস লিকস ইন ব্লাড ভেসেল and stops the loss of blood. The process requires coagulating factors, calcium and phospholipids. তাহলে ব্লাড কোয়াগুলেশন মানে আমি বললাম রক্ততঞ্চন। সেটা কিভাবে হচ্ছে? এটা কি করছে যে ব্লাডে ভেসেলে যে ধরো সার্কুলেটিং সাবস্ট্যান্সগুলো, যে সাবস্ট্যান্সগুলো ব্লাড ভেসেলের মধ্যে চলাচল করছে, সেইগুলো দিয়ে একটা ইনসলিউবল অর্থাৎ অদ্রবীভূত একটা জেল লাইক স্ট্রাকচার তৈরি করছে। এই জেল প্লাগটা কি করছে, রক্ত জালকের মধ্যে ঢুকে গিয়ে যে জায়গাটা ক্ষত তৈরি হয়েছে সেই জায়গায় প্লেটলেটগুলোকে জমাচ্ছে এবং জমানোর ফলে সেখানে রক্তক্ষরণটাকে বন্ধ করছে বা জাস্ট লাইক সেলাই করে দিচ্ছে জায়গাটা। তো এক্ষেত্রে কতগুলো ফ্যাক্টর ভীষণ ইম্পর্টেন্ট, যেটা কোয়াগুলেশন ফ্যাক্টর বা ক্লটিং ফ্যাক্টর, যেটা আমাদের আজকের মূল মানে কি বলবো মূল যেটা হচ্ছে আলোচ্য বিষয়, কোয়াগুলেশন ফ্যাক্টর, ক্যালসিয়াম এবং ফসফোলিপিড। লিপিড মানে ফ্যাট জাতীয় পদার্থ, তো ফসফেট যুক্ত লিপিড, সো ফসফোলিপিড। এই হচ্ছে আজকের আমাদের স্টাডির একটা সার সংক্ষেপ, এটা ছোট করে তোমাদের বললাম। চলো এবার বিস্তারিত পড়াটা পড়ি। এবার এগুলো তৈরি হচ্ছে কোথায়? আমি কোয়াগুলেশন ফ্যাক্টরি বা কি করে পাবো, ক্যালসিয়ামটাই বা কি করে পাবো, বা ফসফোলিপিডটাই আমরা কি করে পাবো? তো কোয়াগুলেশন ফ্যাক্টরস অ্যাকচুয়াল প্রোটিন দ্যাট আর ম্যানুফ্যাকচার্ড বাই দ্য লিভার। তাহলে আমরা দেখছি এই যে কোয়াগুলেশন ফ্যাক্টর বা ক্লটিং ফ্যাক্টর অর্থাৎ কিছু প্রোটিন যেটা কিনা ব্লাড ক্লটিংয়ে আমাদের সাহায্য করছে, রক্ততঞ্চনে সাহায্য করছে, সেইগুলো তৈরি হচ্ছে থ্রু লিভার থেকে তৈরি হচ্ছে। নাম্বার 2, আয়োনাইজড ক্যালসিয়াম ইজ অ্যাভেলেবল ইন দ্য ব্লাড অ্যান্ড ফ্রম ইন্ট্রাসেলুলার সোর্সেস। কোষের মধ্যে আমরা জানি এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রচুর ক্যালসিয়াম থাকে, তো সেই ইন্ট্রাসেলুলার থেকে আয়োনাইজড ক্যালসিয়ামটা পাওয়া যাচ্ছে। এবং ফসফোলিপিডস আর prominent components of cellular and platelet membranes. They provide surface upon which the chemical reaction of coagulation can take place. তো ফসফোলিপিড হচ্ছে প্লেটলেট বা অণুচক্রিকা, ভীষণ ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট আমরা বলতে পারি। এবং এটা কি করে, কোষের যে প্লাজমা মেমব্রেন থাকে, সেই প্লাজমা মেমব্রেন সেলকে ঘিরে যে মেমব্রেন থাকে, সেই মেমব্রেনের একটা উপাদান হিসেবে, একটা কম্পোনেন্ট হিসেবে কিন্তু ফসফোলিপিড ব্যবহৃত হয়।
তাহলে সে কি কাজ করছে, সে একটা যে সারফেস তৈরি করছে তার উপরে এই কোয়াগুলেশনের যে রিয়াকশন সেটা হচ্ছে। তাহলে আমরা বুঝলাম যে কোয়াগুলেশন কি, রক্ত জমাট বাঁধা, এবং এই রক্ত জমাট বাঁধতে কারা সাহায্য করছে, এক যেটা আজকে আমাদের মেন আলোচ্য বিষয় সেটি কোয়াগুলেশন ফ্যাক্টর বা ক্লটিং ফ্যাক্টর, কিছু প্রোটিন যেটা তৈরি হচ্ছে লিভার থেকে, আয়োনাইজড ক্যালসিয়াম যেটা কোষের মধ্যে থেকেই পাওয়া যাচ্ছে, কোষের মধ্যে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে তার মধ্যে ক্যালসিয়াম থাকে, অ্যান্ড লাস্ট অফ অল ফসফোলিপিডস যেটা মেন সারফেস তার উপরে কোয়াগুলেশন রিয়াকশনটা হচ্ছে। আশা করি বোঝা গেছে। এবার আমরা দেখি যে কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো কি কি। কোয়াগুলেশন ফ্যাক্টরস আর নাম্বারড ইন দ্য অর্ডার অফ দ্য ডিসকভারি। 13খানা নাম্বার আমরা এখানে পড়ব, তার মধ্যে দেখব যে ব্লাড ক্লটিং ফ্যাক্টর যেগুলো আছে 13টা মেম্বার আজকে এখন আমরা পড়ব, 13টার নাম। দ্য কোয়াগুলেশন ফ্যাক্টরস আর নাম্বারড ইন অর্ডার অফ দেয়ার ডিসকভারি, যে যেভাবে আবিষ্কার হয়েছে, যে প্রথমে আবিষ্কার করেছে তাকে 1, যে দ্বিতীয় তাকে 2, এরকম করে নাম দেওয়া হয়েছে। There are 13 numerals but only 12 factors. 13টা নাম্বার রয়েছে কিন্তু 12খানা ফ্যাক্টর শুধুমাত্র রয়েছে। Factor 6 was subsequently found to be a part of another factor. Factor 6 বলে কোনো ফ্যাক্টর কিন্তু সেরকমভাবে পাওয়া যায়নি, পরে পাওয়া গেলেও সেটা দেখা যাচ্ছে অন্য একটা ফ্যাক্টরের অংশ হিসেবে ফ্যাক্টর 6 কাজ করছে। The following are coagulation factor, সেই জায়গায় আমরা একটু নজর দিই। ওকে, ব্যাস, ওকে। ব্লাড ক্লটিং ফ্যাক্টরস, তো দেখি আমরা ব্লাড ক্লটিং ফ্যাক্টর কী কী। আমরা যদি জায়গাগুলো মুখস্থ করি, 1 থেকে 13খানা ব্লাড ক্লটিং ফ্যাক্টর আছে, এবং তার মধ্যে আমি বললাম 13টা নিউমেরাল বা 13টা সংখ্যায় মানে ভাগ করা থাকলেও মাত্র 12 factors are present because this factor 6 is the another part of a or one part of another factor. একটা যে অন্য একটা ফ্যাক্টরের একটা পার্ট হিসেবে ফ্যাক্টর 6 রয়েছে, তো এই ফ্যাক্টর 6গুলো আলাদা কোনো ফ্যাক্টর পাওয়া যায় না। তাহলে ফ্যাক্টর 1 যার নাম হচ্ছে ফাইব্রিনোজেন, ফ্যাক্টর 2 যার নাম প্রথ্রম্বিন, ফ্যাক্টর 3 যার নাম টিস্যু ফ্যাক্টর, ফ্যাক্টর 4 যেটা ক্যালসিয়াম, ফ্যাক্টর 5A যেটা প্রোঅ্যাক্সিলারিন, ফ্যাক্টর 7 আমি বললাম 6 যেহেতু পাওয়া যায় না, ফ্যাক্টর 7 প্রোকনভার্টিন, ফ্যাক্টর 8 অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, ফ্যাক্টর 9 it's called Christmas factor, factor 10 it's called Stewart factor, factor 11 is called plasma thromboplastin antecedent, factor 12 is called Hegman factor, and factor 13 is called fibrin stabilizing factors. So here are some factors that you have to understand. এবং আমরা বললাম যে 13টা ফ্যাক্টর থাকলেও ফ্যাক্টর 7 সেই ফ্যাক্টরটা কিন্তু সেরকমভাবে মানে সরি ফ্যাক্টর 6 সেই ফ্যাক্টরে কিন্তু সেরকমভাবে কাজ নেই, বা সেটা একটা অন্য ফ্যাক্টরের অংশ, আলাদা কোনো ফ্যাক্টর নয় ফ্যাক্টর 6। তাই জন্য 13টা নিউমেরালস থাকলেও আমরা 12টা ফ্যাক্টর সম্পর্কেই জানি। এবং আমরা কী কী যেগুলো পেলাম সেগুলো দেখতে পাচ্ছ, যে ফ্যাক্টর 1 ফাইব্রিনোজেন, ফ্যাক্টর 2 প্রথ্রম্বিন, ফ্যাক্টর 3 টিস্যু ফ্যাক্টর, ফ্যাক্টর 4 ক্যালসিয়াম, ফ্যাক্টর 5A প্রোঅ্যাক্সিলারিন, ফ্যাক্টর 7 প্রোকনভার্টিন, ফ্যাক্টর 8 অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, ফ্যাক্টর 9 ক্রিসমাস ফ্যাক্টর, ফ্যাক্টর 10 স্টুয়ার্ট ফ্যাক্টর, ফ্যাক্টর 11 plasma thromboplastin antecedent, factor 12 Hegman factor, and factor 13 that is fibrin stabilizing factor. So আমরা ফ্যাক্টরগুলো সম্পর্কে একটা ধারণা পেয়েছি। ওকে ওকে নেক্সট, the liver must be able to use vitamin K to produce factor 2, 7, 9 and 10. ভিটামিন দরকার হচ্ছে ভিটামিন কে, যাতে করে এই 2, 7, 9 আর 10 এই ফ্যাক্টরগুলো যাতে তৈরি হয়।
Dietary vitamin K is widely available from plant and animal sources. দুগ্ধজাত পদার্থ থেকে এই ভিটামিন কে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং ভিটামিন কে যেটা আমরা বললাম যে ফ্যাক্টর 2, 7, 9 এবং 10 তৈরি করার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। ওকে, অ্যান্ড আমরা বলতে পারি যে এটা প্ল্যান্ট এবং অ্যানিমাল থেকে পাওয়া যাচ্ছে। ইট ইজ অলসো প্রডিউসড বাই নর্মাল ইন্টেস্টিনাল ফ্লোরা, নর্মাল ইন্টেস্টিনাল ফ্লোরা থেকেও পাওয়া যাচ্ছে। ডেফিসিয়েন্সি ইজ রেয়ার but may occur in newborn because they must first develop normal flora to produce vitamin K, or when the flora is disturbed by broad spectrum antibiotics. অ্যান্টিবায়োটিক্স এর মাধ্যমে যদি এই নর্মাল ভাবে ভিটামিন কে তৈরি না হয় সেক্ষেত্রে ভিটামিন কে এর একটা অভাব দেখা যেতে পারে, কিন্তু আদারওয়াইজ ভিটামিন কে যেহেতু ডায়েটারি প্রোডাক্ট থেকে পাচ্ছে এবং মাতৃদুগ্ধ থেকে ভিটামিন কে ডায়েটারি হিসেবে আমরা মায়ের দুধ যেহেতু পান করি সেখান থেকে আমরা ভিটামিন কেও পেয়ে থাকি এবং এই কে ফ্যাক্টর 2, 7, 9 এবং 10 তৈরি করতে কাজে লাগছে। At birth and throughout childhood, factor 8 levels are the same as adult value. বাচ্চা বয়সেও এবং বয়স মানে অ্যাডাল্ট ক্ষেত্রেও ফ্যাক্টর 8 এর লেভেলের কোনো চেঞ্জ হয় না। মেনি আদার ফ্যাক্টর লেভেলস আর বিলো অ্যাডাল্ট লেভেলস অ্যাট বার্থ, সেম অ্যাজ লো অ্যাজ 10% অফ অ্যাডাল্ট লেভেল। মেনি আদার factor levels are below adult levels at birth, some as low as 10% of adult level. এরকম দেখা যায় যে চাইল্ডহুডে যেরকম অ্যাডাল্ট লেভেল চাইল্ডহুডে যে লেভেলে ভিটামিন ফ্যাক্টর রয়েছে সেই লেভেলটাই কিন্তু অ্যাডাল্ট পজিশনে গেলে সেই লেভেল থাকছে না। দিস লেভেলস ইনক্রিজ টুয়ার্ড দ্য অ্যাডাল্ট লেভেল বাই এজ 6 months, 6 মাস পরে আস্তে আস্তে এই লেভেলটা বাড়তে থাকে। Although they may remain mildly below adult normal range throughout childhood. অ্যাডাল্টে যে পরিমাণ থাকে এই সমস্ত ফ্যাক্টরগুলো তার থেকে একটু কম চাইল্ডহুডে থাকে। Despite lower level, newborns and child children do not normally experience bleeding. This confers some level of antithrombolic protection in youth. During pregnancy, factor 11 can decrease, but fibrinogen and factor 8 increase. প্রেগনেন্সির সময় যেটা দেখা যায় ফ্যাক্টর 11 অনেকটা কমে যায়, কিন্তু ফ্যাক্টর 8 এবং ফাইব্রিনোজেন ফ্যাক্টর প্রচুর পরিমাণে বেড়ে যায়। এবং শুধুমাত্র লোয়ার লেভেল নয়, ডেসপাইট লোয়ার লেভেল, নিউবর্ন অ্যান্ড চাইল্ড ডু নট নর্মালি এক্সপিরিয়েন্স ব্লিডিং। সাধারণভাবে বাচ্চাদের ক্ষেত্রে ব্লিডিং সেরকমভাবে দেখতে পাওয়া যায় না, মানে ব্লিডিংয়ে রক্তের মধ্যে এরকম লোয়ার লেভেল ছাড়া এরকম নিউবর্নদের ক্ষেত্রে নর্মালি সেরকম ব্লিডিং এক্সপিরিয়েন্স করা হয় না। দিস কনফার্স সাম লেভেল অফ অ্যান্টিথ্রম্বোলিক প্রোটেকশন ইন ইউথ। তো আমরা দেখলাম যে ফ্যাক্টর 8 প্রায় সমান থাকে, অ্যাডাল্টে যে পরিমাণ থাকে বয়সকালেও অর্থাৎ চাইল্ডহুডেও সেই পরিমাণেই থাকে, কিন্তু কিছু ভিটামিন আছে কিছু ফ্যাক্টর আছে যেগুলো বয়সের তুলনায় আস্তে আস্তে বাড়তে পারে বা কমতে পারে। আচ্ছা, এবার একটু কোয়াগুলেশনটা দেখি এবং তারপর দেখবো ফ্যাক্টরগুলো কিভাবে কোয়াগুলেশনে কাজ করছে। ফার্স্ট অফ অল যদি তোমরা একটু কোয়াগুলেশনটা ভালো করে দেখো, যদি ড্যামেজড ব্লাড ভেসেল ইনজুরি টু ভেসেল লাইনিং ট্রিগার্স দ্য রিলিজ অফ ক্লটিং ফ্যাক্টরস, যখনই কোথাও ধরো হাত কেটে গেল বা কিছু হলো তখন যে এরা রিলিজ হয় সে হচ্ছে ক্লটিং ফ্যাক্টর, যেগুলো আমরা পড়লাম 1 থেকে 13 পর্যন্ত। এই ক্লটিং ফ্যাক্টর কি করছে, প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন তৈরি করছে, যেটা কালক্রমে ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন তৈরি করছে। তারপর দেখো ফর্মেশন অফ প্লেটলেট প্লাগ, ভ্যাসোকনস্ট্রিকশন লিমিট ব্লাড ফ্লো অ্যান্ড প্লেটলেট ফর্ম আ স্টিকি প্লাগ। এবার এই যে ব্যথা মানে কোথাও ধরো ক্ষত সৃষ্টি হলো, সেই ব্লাড ভেসেলটা আস্তে আস্তে নিজেদের সংকুচিত করে নেবে যাতে রক্ত বাইরে বেরিয়ে না যায়, কারণ তার ক্লটিং ফ্যাক্টর তৈরি হচ্ছে এবং ক্লটিং ফ্যাক্টর যেগুলো করছে প্রথ্রম্বিনকে থ্রম্বিন পরিণত করছে এবং কালক্রমে ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন তৈরি হচ্ছে, যেটা প্লেটলেটের গায়ে একটা ফাইব্রিন মানে একটা ক্লটিং আস্তরণ তৈরি করছে, অ্যাডহেয়ার করে একটা প্লাক তৈরি করছে যেন সেলাই করার মতো, এবং রক্ত যে বেরিয়ে যাওয়াটাকে রোধ করছে। এটা সাধারণভাবে কোয়াগুলেশনে আমরা দেখি। এইবার আমরা দেখব কিভাবে ক্লটিং ফ্যাক্টরগুলো কাজ করছে। ক্লটিং ফ্যাক্টর কিন্তু দুটো ওয়েতে কাজ করতে পারে। একটা ওয়ে হচ্ছে এক্সট্রিনসিক ওয়ে,
একটা ওয়ে হচ্ছে ইন্ট্রিনসিক ওয়ে। আমরা এক্সট্রিনসিক পাথওয়ে নিয়ে আগে আলোচনা করব। এই এক্সট্রিনসিক পাথওয়ে যাকে বলা হয়, আমরা এক্সট্রিনসিক পাথওয়ে নিয়ে আগে আলোচনা করি। এই এক্সট্রিনসিক পাথওয়ে কে আমরা আরেকটা নাম দিই, তাকে বলা হয় টিস্যু ফ্যাক্টর পাথওয়ে। এক্সট্রিনসিক পাথওয়ে ইজ অলসো নেমড অ্যাজ টিস্যু ফ্যাক্টর পাথওয়ে। আমরা অলরেডি দেখলাম যে কোথাও কেটে গেলে ক্লটিং ফ্যাক্টর অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, তো ব্লাড প্লেটলেটগুলো সেই জায়গায় চলে আসছে, তারপরে ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন তৈরি হয়ে ফাইব্রিন সেই ক্লটিং ফ্যাক্টরটাকে ভালো করে সেলাই করে দিচ্ছে, ফলে সেখান থেকে ব্লাড আর বেরোতে পারছে না। এইবার আমরা দেখবো ফ্যাক্টরগুলো কি করে কাজ করে। আমরা দেখলাম 13খানা ফ্যাক্টর রয়েছে। First of all, the main role of the tissue factor pathway is to generate the thrombin blast. সাধারণভাবে thrombin burst, BURST, thrombin burst, সাধারণভাবে টিস্যু ফ্যাক্টর পাথওয়েতে যেটা তৈরি হয় সেটা হচ্ছে থ্রম্বিন বার্স্ট তৈরি হয়। এটা কি? a process by which thrombin, the most important constituent of the coagulation cascade, in terms of the feedback activation roles, is released very rapidly. থ্রম্বিন বার্স্ট মানে বার্স্ট করে, যেন বোম ব্লাস্টিং যেমন হয় সেরকম থ্রম্বিন প্রচুর বেরোচ্ছে, সেই থ্রম্বিনটা কাজ করছে কোয়াগুলেশনে। F7A circulates in a higher amount than any other activated coagulation factor. The process includes the following factor. F7A, এই 7A ফ্যাক্টর প্রচুর পরিমাণে ব্লাডে ঘুরে বেড়ায় যখন ক্লটিংয়ের সময় আসে অ্যাজ আ কোয়াগুলেশন ফ্যাক্টর। তাহলে চলো আমরা ভালো করে পড়তে থাকি। ফার্স্ট, following damage to the blood vessel, F7 leaves the circulation and comes into contact with tissue factor expressed on tissue factor bearing cells, forming an activated complex that is টিস্যু ফ্যাক্টর 7A। তাহলে আমরা দেখছি কোনো ট্রমা যেই তৈরি হলো তখন এই যে 7A সে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল উইথ দ্য হেল্প অফ টিস্যু ফ্যাক্টর। দেখতে পাচ্ছ, টিস্যু ফ্যাক্টরের সাথে সে যুক্ত হয়ে অ্যাক্টিভ হয়ে গেল। তাহলে ফার্স্ট কোনো ট্রমা তৈরি হলো এবং সেই ট্রমা থেকে তৈরি হলো 7A ফ্যাক্টর, সে অ্যাক্টিভ হলো। 7 আগে চুপচাপ ছিল, 7A-তে অ্যাক্টিভ হলো, সে তখন টিস্যু ফ্যাক্টর, এই টিস্যু ফ্যাক্টরের সাথে অ্যাড হয়ে গেল। ওকে, নাও TF7A অর্থাৎ টিস্যু ফ্যাক্টর এবং 7A এরা দুজনে মিলে অ্যাক্টিভেট করলো F9 এবং 10, 9 এবং 10 ফ্যাক্টরকে কিন্তু অ্যাক্টিভেট করলো। আমরা দেখতে পাচ্ছি এরা 10 এই ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করে 10A তৈরি করলো। ওকে, the activation of 10 by TF7A is almost immediately inhibited by tissue factor pathway inhibitor. এই 10টা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে টিস্যু ফ্যাক্টর পাথওয়ে ইনহিবিটরের মাধ্যমে এই জায়গাটা ব্লক হয়ে গেল, রেড লাইন মানে ব্লক হয়ে গেল। তাহলে আমি কি বললাম, কোনো ট্রমা তৈরি হলো, সেই ট্রমা মানে কোনো ড্যামেজ তৈরি হলো, সেই ড্যামেজ কি করলো, ভালো করে এই জায়গাটা এক্সট্রিনসিক পাথওয়েটা দেখো, যেই একটা ড্যামেজ তৈরি হলো সঙ্গে সঙ্গে কি হলো, 7টা অ্যাক্টিভ হয়ে 7A হলো, যে 10কে অ্যাক্টিভ করলো 10A উইথ দ্য হেল্প অফ টিস্যু ফ্যাক্টর। কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি TFP1 অর্থাৎ টিস্যু ফ্যাক্টর পাথওয়ে ইনহিবিটর, সে ইমিডিয়েটলি চেষ্টা করলো 7A-কে ব্লক করে দেওয়া, বা বলতে পারি প্রকারান্তে এই 10A-টাকে ব্লক করে দেওয়া। 10A অ্যান্ড ইটস কোফ্যাক্টর 5A, 10A এবং 5A তারা কি করলো, 10A with its cofactor 5A form the prothrombinase complex which activate prothrombin to thrombin. এইবার এরা দুজনে মিলে কি করলো, প্রথ্রম্বিন থেকে থ্রম্বিন তৈরি করলো এবং এইটাকে বলছে, এই ব্যাপারটাকে বলছে প্রথ্রম্বিনেস কমপ্লেক্স। থ্রম্বিন দেন অ্যাক্টিভেট other component of the coagulate cascade including 6 তো নেই, 5, 7। ওকে, এরা তারপরে কি করলো, এই থ্রম্বিন আস্তে আস্তে 5 এবং 7কে অ্যাক্টিভেট করলো, দেখতে পাচ্ছ, এবং যেটা আলটিমেটলি
7A is the cofactor of 9A, and together they act on form fibrinogen to fibrin, and it forms with the help of 13A factor cross-linked fibrin clot. তো আমরা এক্সট্রিনসিক পাথওয়ে দেখলাম, একদম সিম্পল, যেখানে আমরা দেখলাম একটা ট্রমা তৈরি হলো, তার ফলে কি হলো, 7 যে ফ্যাক্টরটা 7A অ্যাক্টিভ হয়ে গেল উইথ দ্য হেল্প অফ টিস্যু ফ্যাক্টর, যেটা আলটিমেটলি 10কে অ্যাক্টিভ করে 10A হলো, 10A আবার 5-এর সাথে অ্যাক্টিভেট হয়ে প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন তৈরি করলো, যেটা কালক্রমে ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন, এবং উইথ দ্য হেল্প অফ 13A সেটা ক্রস লিঙ্ক তৈরি করলো ফাইব্রিনে, এবং তাকে বাধা দিচ্ছে TFP1 টিস্যু ফ্যাক্টর পাথওয়ে ইনহিবিটর অ্যান্ড অ্যান্টি থ্রম্বিন, তারা বাধা দেওয়ার জন্য চলে এলো। এইবার আমরা পড়ছি ইন্ট্রিনসিক পাথওয়ে। চলো ইন্ট্রিনসিক পাথওয়েটা দেখি। এটাকে বলা হয় contagion pathway begins with formation of primary complex on collagen by high molecular weight kininogen or prekallikrein and F12, that is Hegman factor। এখানে প্রথম যে কাজ করছে সেটা 12 Hegman factor, এবং আরও কিছু ফ্যাক্টর কাজ করছে, হাই মলিকুলার ওয়েট কাইনিনোজেন এবং prekallikrein। এই prekallikrein is converted to kallikrein and F12 becomes 12A। তাহলে ক্যালিক্রেইন যখন প্রিক্যালিক্রিন যখন ক্যালিক্রিনে পরিণত হচ্ছে তখন F12 12A তে পরিণত হলো, অর্থাৎ অ্যাক্টিভেট হলো। নাও দিস কনভার্টস 11 টু অ্যাক্টিভ 11A। এখন এই 11টা 11A তে পরিণত করলো, যেটা আলটিমেটলি 9কে 9A তে পরিণত করলো, এবং আলটিমেটলি 10কে 10A তে পরিণত করলো, যেই 10A আবার প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করলো, এবং একইভাবে ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন অ্যান্ড ক্রস লিঙ্ক তৈরি হলো। সো হিয়ার ইন দ্য ইন্ট্রিনসিক পাথওয়ে we can see that the damaged surface, this also called as contact activation, and in this case you can see that with the help of high molecular weight kininogen HMWK, with the help of HMWK high molecular weight kininogen prekallikrein and F12, it forms 12A, active 12A. Now this 12A active 11 to form 11A, and each active 9 to form 9A, that's ultimately forms active 10A. With the help of 5A, 10A now forms prothrombin to thrombin, and this thrombin forms fibrin, and ultimately it can cause clotting. Okay, in this case also you can see that some active protein C that block 7A. okay, again we can see protein C and thrombodulin that forms through the help of thrombin. Okay, now the last pathway, that is final common pathway. The division of coagulation into pathway is arbitrary or originating from laboratory tests in which clotting times were measured either after the clotting was initiated by glass, the intrinsic pathway, or clotting was initiated by thromboplastin, the extrinsic pathway। এই দুটোকে এক্সট্রিনসিক এবং ইন্ট্রিনসিক, যেটা আরবিটারি, যেটা ল্যাবরেটরিতে করা হয়, যেটা কমন পাথওয়ে আমরা দেখতে পাচ্ছি। Further, the final common pathway scheme implies the prothrombin is converted to thrombin, converted to thrombin only when acted upon by the intrinsic or extrinsic pathway। দুটো পাথওয়ে এক্সট্রিনসিক এবং ইন্ট্রিনসিক, যেটা আলটিমেটলি করছে প্রথ্রম্বিন থেকে থ্রম্বিনে পরিণত করছে। ওকে, in fact thrombin is generated by activated প্লেটলেট অলসো অ্যাট দ্য ইনিশিয়েশন অফ দ্য প্লেটলেট প্লাগ। প্লেটলেট যখন প্লাগ তৈরি করছে, প্লেটলেট যখন অ্যাক্টিভেট হচ্ছে অনুচক্রিকা, তখনও কিন্তু প্রথ্রম্বিন থেকে থ্রম্বিন তৈরি করছে। এবং কমন পাথওয়ে আমরা বললে বুঝতে পারবো, সেই থ্রম্বিন তৈরি হওয়ার পর ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন, ফ্রম ফাইব্রিনোজেন ফাইব্রিন ইজ ফর্মড, অ্যান্ড নাও ইট ফর্মস ক্রস লিঙ্কড ফাইব্রিন ক্লট। Thrombin functions not only to convert fibrinogen to fibrin, it also activates factor 8 and factor 5 and their inhibitor protein C. In the presence of thrombodulin, you can see that it can active protein C, okay, thrombodulin, factor 8 and factor 5.
So you can see that fibrinogen also activate factor 8, factor 5, protein C, that is the acts as an inhibitor, okay, and thrombodulin. So it is acts as a feedback mechanism. It can control itself own. The coagulation cascade is maintained in a prothrombin state by the continuation activation of 8 and 9. So this is the main function of the clotting factors to form the process blood coagulation or blood clotting. Okay. So today we discussed about the clotting factors, how clotting factors acts as a regulators in blood clotting. Okay. And the extrinsic intrinsic factors, extrinsic intrinsic pathway also. Okay, I think you have benefited from our videos, and if you like it, please subscribe and share and press the bell icon, because if you press the bell icon, you can get immediate notification after uploading any video from us. So thank you very much, and stay safe, and please connect with us, and please like and comment, because your like and comment motivate us to upload such kind of videos to all of you. Thank you very much. Stay safe. God bless you all. Thank you very much.